পাওয়ার ইলেকট্রনিক্সের জগতে এই থাইরিস্টর, বিশেষ করে এসসিআর মানে সিলিকন কন্ট্রোলড রেকটিফায়ার, এটা কিন্তু আজও খুব গুরুত্বপূর্ণ একটা ডিভাইস, তাই না? সুইচিং এর জন্য। একদম। এটা তো আসলে একটা সেমিকন্ডাক্টর সুইচ। গেট সিগন্যাল দিয়ে এর মধ্যে দিয়ে যাওয়া কারেন্টটাকে কন্ট্রোল করা যায়। হ্যাঁ, তো আজ আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্রছাত্রীদের জন্য দেওয়া সোর্সগুলো থেকে এই এসসিআর কিভাবে চালু হয় আর কিভাবে বন্ধ হয় সেই পদ্ধতিগুলো একটু খুঁটিয়ে দেখব। ঠিক। শুরুতেই যদি খুব সংক্ষেপে বলি, এসসিআর জিনিসটা কি? এটা আসলে একটা 4 স্তরের সেমিকন্ডাক্টর ডিভাইস। মানে P1, N1, P2, N2 এরকম পরপর স্তর। হুম হুম আর এতে 3টে জাংশন থাকে, J1, J2, J3, আর 3টে টার্মিনাল, অ্যানোড, ক্যাথোড আর গেট। সবচেয়ে জরুরি বিষয় হল এটা কারেন্টকে শুধু একদিকেই যেতে দেয়, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে। আচ্ছা, বেশ। তাহলে এই যে নিয়ন্ত্রিত সুইচ, এটাকে চালু করার কি কি উপায় আছে? মানে শুধু গেট দিয়েই কি চালু করা যায়? না না, শুধু গেট নয়, আরও কয়েকটা পদ্ধতি আছে। যেমন ধরুন, প্রথমটা হলো উচ্চ ফরওয়ার্ড ভোল্টেজ। যদি অ্যানোড থেকে ক্যাথোডের ভোল্টেজ বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট লেভেল, যেটাকে বলে ফরওয়ার্ড ব্রেক ওভার ভোল্টেজ বা VBO, সেটা যদি পেরিয়ে যায়, ও আচ্ছা। তাহলে কিন্তু গেটে কোনো সিগন্যাল না দিলেও এসসিআর নিজে থেকেই চালু হয়ে যেতে পারে। অনেকটা ধরুন, দরজার তালাটা খুব জোরে ধাক্কা দিলে যেমন ভেঙে খুলে যায়, সেরকম। তার মানে এটা তো আনওয়ান্টেড ট্রিগারিংও হতে পারে। হ্যাঁ, হতে পারে। তাই মাথায় রাখতে হবে যে খুব বেশি ভোল্টেজ কিন্তু গেট ছাড়াই এসসিআর চালু করে দিতে পারে, তাই না? ঠিক। আর কি উপায় আছে? আরেকটা ইন্টারেস্টিং কারণ হলো ডিভিডিটি ট্রিগারিং। মানে ভোল্টেজটা যদি খুব তাড়াতাড়ি বদলায়, মানে খুব হাই ডিভিডিটি যদি হয়, তাহলে মাঝের যে জাংশনটা J2, ওটার ক্যাপাসিটেন্সের মধ্যে দিয়ে একটা চার্জিং কারেন্ট বইতে শুরু করে। ফর্মুলাটা হলো IC = CJ2 dVdt। এই কারেন্টটাই, মানে লিকেজ কারেন্টটা, তখন গেট কারেন্টের মতো কাজ করে এসসিআরটাকে চালু করে দিতে পারে। আচ্ছা, মানে হঠাৎ ভোল্টেজের পরিবর্তন সেটাও চালু করে দিতে পারে? একদম। যেন হঠাৎ করে পাইপে জলের প্রেশার বেড়ে গেলে যেমন হয়, এটাও কিন্তু অপ্রত্যাশিত ট্রিগারিংয়ের একটা কারণ। তাই সার্কিটে ভোল্টেজের আকস্মিক পরিবর্তনও এসসিআর চালু করতে পারে। ঠিক তো? বুঝলাম। কিন্তু তাহলে রেগুলারলি ব্যবহার করার জন্য কোনটা সবথেকে নির্ভরযোগ্য পদ্ধতি? অবশ্যই গেট ট্রিগারিং। এটাই সবচেয়ে কমন আর কন্ট্রোলড উপায়। গেট টার্মিনালে ক্যাথোডের সাপেক্ষে একটা ছোটা পজিটিভ কারেন্ট পালস দিলেই ব্যাস, এসসিআর চালু। এটা কিভাবে কাজ করে? এর ভেতরে কি ঘটে ঠিক? এর ভেতরের ব্যাপারটা বোঝার জন্য 2 ট্রানজিস্টর অ্যানালজিটা খুব কাজের। মানে এসসিআরটাকে দুটো ট্রানজিস্টর, একটা PNP T1 আর একটা NPN T2 একসাথে জুড়ে তৈরি ভাবা যেতে পারে। ও, দুটো ট্রানজিস্টর। হ্যাঁ, এমনভাবে জোড়া যে T1 এর কালেক্টর কারেন্ট T2 এর বেস কারেন্ট হিসাবে কাজ করে, আর T2 এর কালেক্টর কারেন্ট T1 এর বেস কারেন্ট হিসাবে। তো যেই গেটে পালস দেওয়া হয়, একটা ট্রানজিস্টর একটু চালু হয়, সে আবার অন্যটাকে চালু করে, অন্যটা আবার প্রথমটাকে আরও বেশি করে চালু করে। এইভাবে একটা চেইন রিঅ্যাকশন শুরু হয়ে যায়। বাহ, মানে একটা পজিটিভ ফিডব্যাক লুপের মতো। ঠিক তাই। এটাকে বলে রিজেনারেটিভ অ্যাকশন। এর ফলে খুব তাড়াতাড়ি দুটো ট্রানজিস্টরই স্যাচুরেশনে চলে যায়, মানে এসসিআর পুরোপুরি অন হয়ে যায়। এর পিছনে একটা অঙ্ক আছে। মানে যখন ট্রানজিস্টর দুটোর কারেন্ট গেইন α1 আর α2 এদের যোগফল প্রায় 1 হয়ে যায়, তখন অ্যানোড কারেন্টটা হু হু করে বেড়ে যায়। তাহলে এই চেইন রিঅ্যাকশনটাই গেট ট্রিগারিংয়ের আসল ব্যাপার, তাই না? দারুণ ইন্টারেস্টিং মেকানিজম। তো আর কোনো পদ্ধতি আছে চালু করার? হ্যাঁ, আরও আছে। যেমন আলোক ট্রিগারিং। কিছু বিশেষ ধরনের এসসিআর পাওয়া যায়, LASCR বলে, মানে লাইট অ্যাক্টিভেটেড এসসিআর। এগুলোর গেট অঞ্চলে আলো ফেললে চালু হয়। আলু দিয়ে? বাহ। হ্যাঁ, এটা হাই ভোল্টেজ সিস্টেমে খুব কাজে লাগে, কারণ অপটিক্যাল ফাইবার দিয়ে আলো পাঠিয়ে ট্রিলে করা যায়। ইলেকট্রিক্যাল আইসোলেশন বজায় থাকে। আর খুব অল্প করে বললে তাপমাত্রা খুব বেড়ে গেলেও কখনো কখনো লিকেজ কারেন্ট বেড়ে গিয়ে থার্মাল ট্রিগারিং হতে পারে, যদিও এটা আমরা চাই না সাধারণত। তো আলো দিয়েও এসসিআর চালু করা যায়, এটাও মনে রাখার মতো, তাই না? হ্যাঁ, অবশ্যই। বেশ কয়েকটা উপায় তো জানা গেল। এবার একটু বন্ধ করার কথায় আসি। চালু তো হলো, কিন্তু একবার চালু হয়ে গেলে কি গেট দিয়ে এটাকে বন্ধ করা যায় সাধারণ এসিআর এর ক্ষেত্রে? না। সাধারণ এসসিআর এর ক্ষেত্রে একবার চালু হয়ে গেলে গেট কিন্তু তার কন্ট্রোল হারিয়ে ফেলে। তাই নাকি? হ্যাঁ, চালু হওয়ার জন্য অ্যানোড কারেন্টকে একটা মিনিমাম ভ্যালু পেরোতে হয়। সেটা হলো ল্যাচিং কারেন্ট, IL।
আর চালু থাকার জন্য কারেন্টটাকে অন্তত হোল্ডিং কারেন্ট IH এর উপরে থাকতে হয়। সাধারণত হোল্ডিং কারেন্ট ল্যাচিং কারেন্টের চেয়ে কম হয়। আচ্ছা। তো একবার চালু হয়ে গেলে আপনি গেট সিগন্যাল সরিয়ে নিলেও SCR কিন্তু চালু থাকবে, যতক্ষণ না অ্যানোড কারেন্ট নিজে থেকেই হোল্ডিং কারেন্টের নিচে নেমে আসে। ব্যাপারটা অনেকটা গাড়ির ব্রেক ফেল করার মতো। একবার গতি বেড়ে গেলে আর থামানো যাচ্ছে না। তার মানে বন্ধ করতে গেলে অ্যানোড কারেন্ট কমাতেই হবে, অন্য উপায় নেই। হ্যাঁ, অ্যানোড কারেন্টকে হোল্ডিং কারেন্টের নিচে নামাতেই হবে। কিন্তু শুধু কমালেই চলবে না, এটাকে বলে কমিউটেশন। দেখুন, কারেন্ট কমানোর পরেও ডিভাইসের ভেতরে জাংশনগুলোতে কিছু চার্জ জমা হয়ে থাকে। ও, সেই চার্জগুলো সরে যাওয়ার জন্য একটু সময় লাগে। সেই সময়ের মধ্যে যদি আবার অ্যানোড ক্যাথোডে পজিটিভ ভোল্টেজ চলে আসে, তাহলে কিন্তু ওটা আবার চালু হয়ে যেতে পারে। তাই কারেন্ট কমানোর পর একটা নির্দিষ্ট সময়ের জন্য ডিভাইসটাকে রিভার্স বায়াসে রাখতে হয়, যাতে চার্জগুলো সরে যেতে পারে। এই সময়টাকে বলে সার্কিট কমিউটেটেড টার্ন অফ টাইম, TQ। আচ্ছা আচ্ছা, এই টিকিউটা গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, রেকটিফায়ার গ্রেড SCR এর টিকিউ একটু বেশি হয়, কিন্তু ইনভার্টার গ্রেড SCR, যেগুলোকে খুব দ্রুত অন অফ হতে হয়, তাদের টিকিউ অনেক কম হতে হয়। তাহলে SCR বন্ধ করতে শুধু কারেন্ট কমালেই হবে না, নির্দিষ্ট সময় রিভার্স বায়াসও ধরে রাখতে হবে। এই ব্যাপারটা জরুরি, তাই না? বুঝলাম। তার মানে বন্ধ করাটা সাধারণ SCR এর ক্ষেত্রে একটু অন্যরকম চ্যালেঞ্জ। আচ্ছা, এমন কোনো বিশেষ সাইরিস্টার কি আছে যেটাকে গেট দিয়েই বন্ধ করা যায়? হ্যাঁ, আছে তো। সেটাকে বলে GTO, মানে গেট টার্ন অফ থাইরিস্টর। এর গঠনটা একটু আলাদা হয়। গেট আর ক্যাথোদের অ্যামোমাইতাটা খুব কাছাকাছি, আঙুলের খাঁজের মতো করে তুলি, মানে ইন্টারডিজিটেটেড। ওহ, এর ফলে গেটে যদি একটা বেশ শক্তিশালী নেগেটিভ পালস দেওয়া যায়, তাহলে ওকে বন্ধ করা সম্ভব হয়। তবে হ্যাঁ, এদের আবার রিভার্স ভোল্টেজ সহ্য করার ক্ষমতা সাধারণ SCR এর চেয়ে একটু কম হয়। বাহ, দারুণ আলোচনা হলো কিন্তু। তাহলে আমরা দেখলাম SCR চালু করার অনেকগুলো পথ আছে: হাই ভোল্টেজ, ডিভিডিটি, আলো, আর অবশ্যই গেট ট্রিগারিং। আর বন্ধ করার জন্য অ্যানোড কারেন্ট কমানো এবং কমিউটেশন প্রয়োজন, না হলে বিশেষ GTO ব্যবহার করতে হবে। এই বিষয়গুলো SRIST ছাত্রছাত্রীদের জন্য কতটা জরুরি? দেখুন, শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছাত্রছাত্রীদের জন্য এটা বোঝা কিন্তু ভীষণ জরুরি। পাওয়ার ইলেকট্রনিক্স তো এখন সব জায়গায়। ইলেকট্রিক ভেহিকলস, রিনিউয়েবল এনার্জি সিস্টেম যেমন সোলার বা উইন্ড পাওয়ার, ইন্ডাস্ট্রির অটোমেশন, সব ক্ষেত্রেই এই পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইসগুলোর অসম্ভব ব্যবহার। ঠিক। তো থাইরিস্টারের মতো এই বেসিক ডিভাইসগুলোর কাজ যদি ওরা খুব ভালোভাবে বুঝতে পারে, তাহলে ভবিষ্যতে যে কোনো অ্যাডভান্স টেকনোলজি নিয়ে কাজ করতে, সেগুলোকে আরও উন্নত করতে ওদের অনেক সুবিধা হবে।